we can make a computer program. So program কিছুই না, program হচ্ছে অ্যালগরিদমের কোডিং রূপ। সেই কোডিং রূপটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সি, সি প্লাস প্লাস, জাভা, you can use Python or any other language. But the main important thing is that you have to make algorithm. তোমার একটা প্রবলেম থেকে যদি অ্যালগরিদম করার ক্যাপাসিটি না থাকে তাহলে সেক্ষেত্রে you cannot write a program. পারা যাবে অ্যালগরিদম না বুঝলে কিভাবে কি প্রবলেমকে সলিউশন করতে হবে? There is no way. You have to first find out the solution. Solution is algorithm. At first you have to make a solution, then you need to write down it into any programming language. তোমার সলিউশন না জানা থাকলে তুমি কাউকে বোঝাতে পারবা? সেটা বোঝানো সম্ভব না। সো ফার্স্ট আমার সলিউশন বের করতে হবে, তারপরে আমি কম্পিউটারকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা বোঝাতে পারবো যে it's our solution and we need to solve this solution using this language. স্যার এই অ্যালগরিদমটা মানে অ্যালগরিদম তো স্যার স্টেপ বাই স্টেপ হওয়ার কথা না, তাহলে 2 নাম্বার স্টেপে আমরা কিভাবে বলতে পারি 3 আর 4 নাম্বারটা করতে হলে তারপরে বাকি কাজ করবে? হ্যাঁ, 3 আর 4 হলে মানে স্যার 2 নাম্বার স্টেপে আমরা পরের স্টেজের কথা কিভাবে বলতে পারি ওটা বলতেছে। অ্যালগরিদম তো পুরোপুরি স্টেপ অনুযায়ী হবে না। হ্যাঁ, এখানে তো লুপ চালাইছে, আমি লুপ চালাবো, আমি জানবো না যে আমার 3 4 এ কি হবে? বুঝা গেছে? আমি পরে কি কাজ করতে সেটা তো আমি জানবোই, কারণ পুরো সলিউশনটা তো আমার জানা। সো 3 4 5 6 কোন স্টেপে কি হবে সব জানা আমার, সেই জন্য আমি লুপ চালিয়ে বলে দিতে পারছি যে আমার 3 আর 4 এ লুপ চলবে। ঠিক আছে? আচ্ছা, অ্যালগরিদমিক নোটেশন, তা হাউ টু রাইট এন অ্যালগরিদম। অ্যালগরিদম লেখার কিছু প্রসেস আছে, তাই না? প্রসেস মিন্স সলিউশনের প্রসেস না, যে তুমি যে সিনট্যাক্স গুলো ইউজ করবা সেই সিনট্যাক্স গুলো কিভাবে লিখতে হবে সেইটার প্রসেস আছে। So first হচ্ছে the steps of algorithm are executed one after the other beginning with step 1. So আমাদের ফার্স্ট স্টেপটা হবে step 1 beginning with step 1, এবং control may be transferred from to step n by go to step n. So go to নামে একটা কি আমাদের কি আছে, কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ডটা ইউজ করলে কি করতে পারে, আমরা যে কোনো সময় স্টেপ n মানে হচ্ছে যে স্টেপে আমার গো টু দেওয়া থাকবে সেই স্টেপে চলে যাওয়া সম্ভব, সেটাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট বা হচ্ছে গো টু স্টেটমেন্ট। If several statements appear in the same step, for example set, তুমি যদি কোনো কিছু অ্যাসাইন করতে চাও তাহলে সেভাবে দিতে হবে, then they are executed from left to right. সো একটা লাইনে যদি অনেকগুলো স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে লেফট টু রাইট, মানে হচ্ছে বাম থেকে শুরু হবে দেন ডানে যাবে। এবং এভরিওয়্যার ইউ উইল সি দ্যাট দেয়ার ইজ কোলন সাইন। দেখো দেয়ার ইজ কোলন সাইন এন্ড হচ্ছে ইকুয়াল টু। তো তুমি যদি কোনো কিছু অ্যাসাইন করতে যাও, যেমন প্রোগ্রামিং আমরা কি করি, ধরে নেই যে হচ্ছে ভ্যালু ইকুয়াল টু 0, এভাবে অ্যাসাইন করি, তাই না? প্রোগ্রামিং এ যখন সি বা সি প্লাস প্লাস ইউজ করি, বাট অ্যালগরিদমে লেখার সময় সেটাকে লিখতে হবে কি, এভাবে লিখতে হবে ভ্যালু কোলন ইকুয়াল টু দেন হচ্ছে 0. ইটস এ প্রসেস টু রাইট অ্যান অ্যালগরিদম। তুমি যদি কোডিং এর মতো লিখে ফেলো দেন ইউ আর রং। কোডিং আর অ্যালগরিদমের রাইটিং স্টাইল ডিফারেন্ট, সো ইউ নিড টু মেইনটেইন সাম রুলস। তো যখন আমরা কোনো কিছু অ্যাসাইন করতে যাব বা স্টেটমেন্ট গুলো অ্যাসাইন করব সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কোলন ইকুয়াল টু দিয়ে লিখতে হবে। বাট ইট নেক্সট হচ্ছে যে আমাদের লাইনটা কি হবে, আগে এটার কাজ হবে দেন এটা দেন হচ্ছে এইটা। তারপরে অ্যালগরিদম কখন ক্লোজ হবে, যখন হচ্ছে এক্সিট এনকাউন্টার হবে, মিন্স হচ্ছে লাস্ট পার্ট। এখানে দেখো লাস্ট পার্ট আমাদের কি ছিল, এক্সিট। সো এক্সিট যখনই পাবো সেই ক্ষেত্রে আমাদের অ্যালগরিদমটা ব্রেক হবে বা শেষ হয়ে যাবে, কমপ্লিট হবে। স্টেপ মে কন্টেন এ কমেন্ট। আচ্ছা, কমেন্ট থাকতে পারে ইন ব্র্যাকেট, সেক্ষেত্রে আমরা কি ব্র্যাকেট দিয়ে এইভাবে কমেন্ট লিখে রাখতে পারি, যেমন আমরা এই জায়গায় লিখে রেখেছিলাম কই জানি, এই যে এন্ড অফ ইফ স্ট্রাকচার। ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে কি বলতেছে, কমেন্ট।
সো কমেন্ট গুলাও তুমি লিখে রাখতে পারো যাতে অ্যালগরিদমটা আরো বুঝতে সুবিধা হয়। এমনও হতে পারে যে অনেকে নন প্রোগ্রামার থাকতে পারে, যারা প্রোগ্রামিং করে তারা তো জানে অ্যালগরিদম কিভাবে লিখে কিভাবে বুঝতে হয়। বাট অনেক টাইম এমন থাকতে পারে যারা উইক প্রোগ্রামার বা যারা একদমই জানেন নভিস প্রোগ্রামার, সেক্ষেত্রে তাদের জন্য বোঝানোর জন্য আমরা কিন্তু কমেন্ট আকারে লিখে রাখতে পারি যে এই জায়গায় এই কাজটা হচ্ছে, এই জায়গাটাতে এইভাবে কাজ হচ্ছে, এই জায়গায় লুপ হচ্ছে। সো এই জিনিসগুলো কিভাবে এক্সপ্রেস করা যায় বা বর্ণনা করে রাখা যায় বা নোট আকার লিখে রাখা যায়, সেটা হচ্ছে কি কমেন্ট আকারে। সো কমেন্ট লিখতে গেলে আমাকে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে কি বলেছে, ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেম ইউজ করতে গেলে কি করতে হবে, উইল ইউজ ক্যাপিটাল লেটার্স। কোন ভ্যারিয়েবল নেম যদি লিখতে যাই সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। দেখছো কোন জায়গায় কি ছোট হাতে লেখা আছে? সব জায়গায় বড় হাতের ভ্যারিয়েবল। অ্যালগরিদমে কোনো ছোট হাতের ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করার জন্য এভরিওয়্যার ইউ নিড টু ইউজ ক্যাপিটাল লেটার। ওকে, যেমন আমি এখানে ভ্যালু দিয়েছি, এই যে ভ্যালু, এটা কি হবে এভাবে লিখলে হবে না, লিখতে হবে VALUE, বড় হাতে লিখতে হবে সব। দেন হচ্ছে কি কাউন্টার্স এন্ড সাবস্ক্রিপ্ট অলসো বি ক্যাপিটালাইজড অ্যাজ K এবং M। ক্যাপিটালাইজড KN মিন্স হচ্ছে কি বলছে, এইগুলাকেও যেগুলো কাউন্টার বা সাবস্ক্রিপ্ট গুলা থাকবে, মানে ইটারেশন গুলা, যেমন আমরা ইনক্রিমেন্টের জন্য I J এগুলা ইউজ করি, সেগুলো আমরা কিভাবে লিখবো, বড় হাতে লিখবো বা ক্যাপিটাল আকারে লিখবো। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট যেটা আমি আগে বলেছি, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট লেখার জন্য কি করতে হবে, কোলন আর কি লাগবে, কোলন ইকুয়াল লাগবে, হচ্ছে এইটা ফর অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ফর এক্সাম্পল max equal to data 1, সো max এর জায়গায় যে আমরা অ্যাসাইন করলাম এটাতে লিখলাম হচ্ছে কোলন ইকুয়াল টু data 1। সো অ্যাসাইন করা মিন্স হচ্ছে যে data 1 এর ভ্যালুটা, ডাটা 1 ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু। সো এই ভ্যালুটাকে আমরা রেখে দিচ্ছি হচ্ছে ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবলের মাঝে। সো এইটা দ্বারা আমরা হচ্ছে অ্যাসাইন করে ফেলছি যে ডাটা 1 এর যে ভ্যালুটা দ্বারা। সো আমাদের যদি এখানে অনেকগুলো ডাটা থাকে এবং আমাদের বলা হলো যে ম্যাক্সিমাম নাম্বার অফ, তার মাঝে ম্যাক্সিমাম এলিমেন্টটা বা হাইয়েস্ট এলিমেন্টটা বের করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রথমেই ধরে নিব যে ডাটা 1। এরা এখানে আসলে ইন্ডেক্সিংটা শুরু করেছে 1 থেকে। তোমার যদি ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, you can write here 0. Got it? So depends on which indexing system you are using, you will change the subscripts number. So you can use 0 অথবা you can use 1. So here we are using 1, that's why it's given 1 index. So here if the number is 9, here 2, here 13, here 15, here 7, here 6. সো এখানে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা ধরে নেব ম্যাক্সিমাম নাম্বার, দেন হচ্ছে এই নাম্বারটার সাথে বাকিগুলোর কম্পেয়ার আমি করব। সেটার সাথে কম্পেয়ার করলে কে বড় থাকবে, 9 বড় থাকবে। এটার সাথে কম্পেয়ার করলে কে বড় থাকবে, 12 বড় হয়ে যাবে। সো 12 বড় হয়ে গেলে কি হয়ে যাবে, আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা চেঞ্জ হয়ে 12 হয়ে যাবে। এখন 12 এর সাথে এখন 15 কম্পেয়ার করব, 12 এর সাথে 15 কম্পেয়ার করলে কে বড় হয়ে যাবে, 15 বড় হয়ে যাবে। সো এখন ম্যাক্সিমাম ভ্যালু কত, 15। আর 15 এর সাথে 7 এর কম্পেয়ার করব, 7 এর কম্পেয়ার করলে কে বড় হবে, 15ই বড় থাকবে। আবার 6 এর কম্পেয়ার করব, কে বড় হবে, 15ই থাকবে। সো আমরা will get our highest element from this array is 15 and its position is 4. 4 is the which number, 4 is the which number we need to know, here we need to know k, location equal to k. So k is the location number. Okay, so we need to know the k value. So k valueটা কত থাকবে, 4। আর n হচ্ছে কত, n হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। নাম্বার অফ এলিমেন্টস কতগুলা, 6। ওকে,
সো আমাদের দরকার লোকেশনটা এবং হাইয়েস্ট নাম্বারটা। হাইয়েস্ট নাম্বার মিন্স হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা। তো ম্যাক্সিমাম ইকুয়াল টু কত? ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে 15 আর কে ইকুয়াল টু হচ্ছে 4। ওকে, then we'll find these two numbers using this algorithm, and we should print this information in our output. Next, what should we write if we want to read or input output? So if we want to read data from user, then we have to write key read, means coding এর ভাষা যেটাকে আমরা বলি scanf। scanf জিনিসটাকে আমরা অ্যালগরিদমে কিভাবে লিখি? read, ঠিক আছে? read কেন নাই অবশ্য, আচ্ছা রাইট আছে, যে রিড বা রাইট, রাইটটা যেভাবে লেখা আছে রিডটা ওইভাবে লিখতে হবে। সো রিড দিয়ে কোলন দিতে হবে এবং দেন আমাদেরকে বলতে হবে রিড কি করব, আমরা কে করব না কোনটা করব সেটা লিখে দিতে হবে ভ্যারিয়েবল নামটা। তারপর হচ্ছে মেসেজেস প্লেসড ইন কোটেশন মার্কস এন্ড ডাটা এন্ড ভ্যারিয়েবলস মে বি আউটপুট। আচ্ছা, সো আউটপুট যেটা আমরা লিখতে চাই, যেটা হচ্ছে প্রিন্টএফ দ্বারা আমরা শো করি, সেটাকে এখন আমরা লিখবো প্রিন্টএফ। প্রিন্টএফ এর জায়গায় আমরা কি লিখবো? রাইট। শুধু রাইট লিখলে হবে? শুধু প্রিন্ট লিখলে হবে না না, প্রিন্টএফ এর জায়গায় আমরা লিখবো রাইট। স্যার এখানে রাইট অর প্রিন্ট স্টেটমেন্ট লিখতে হবে, মানে দুইটা কিওয়ার্ড ব্যবহার করা যাবে। চাচ্ছি সেই জায়গাগুলোতে ইনপুটের ক্ষেত্রে আমাদের কি হবে? ইনপুটের ক্ষেত্রে হবে হচ্ছে রিড, আর আউটপুটের ক্ষেত্রে হবে রাইট অথবা প্রিন্ট। তো এখানে আমরা লিখতে পারি কি রাইট অথবা প্রিন্ট। ওকে, তো আমরা কিন্তু ইয়াতে দেখেছিলাম যে আগের স্লাইডটাতে কি ছিল, আগের স্লাইডে ছিল যে এখানে রাইট। তো আমরা যদি কোনোভাবে রাইট লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি রাইট লিখে একটা কোলন দিতে হবে, দেন আমরা হচ্ছে যেই পয়েন্টগুলা বা যেই ভ্যারিয়েবলগুলা প্রিন্টে দেখাতে চাচ্ছি সেইগুলোকে আমাদের লিখে দিতে হবে, ভ্যারিয়েবলস নেমগুলো। আচ্ছা, procedures independent algorithm module which solves a particular problem, certain type of sub algorithm. প্রসিডিউর কোনগুলোকে বলা হয়? যে আমরা যদি নতুন কোনো ফাংশন, ঠিক আছে স্যার, রাইটের ভিতরে যদি আমরা কোনো নরমাল স্ট্রিং লিখতে চাই তারপরে ভেরিয়েবল লিখতে চাই, তাহলে এটা আলাদাভাবে বুঝাবো কিভাবে? বুঝিনি। মানে রাইটের ভিতরে যদি ভেরিয়েবল লিখতে চাই আবার নরমাল মেসেজও লিখতে চাই, তাহলে এটা আলাদাভাবে বুঝাবো কিভাবে? না, এখানে তো আসলে আমরা অ্যালগরিদমে তো আর হচ্ছে কোডিং এর মতো ফুল কি লিখতে চাই এগুলো তো এক্সপ্রেস করি না, বুঝতে পারছো? আমরা জাস্ট ভ্যারিয়েবল কোনগুলো আসলে ভেরিয়েবল তো আর ক্যাপিটাল লেটারে লেখা যাবে। সো এখানে আমাদের জাস্ট ভ্যারিয়েবল নেমটা থাকবে। আমরা যদি লিখতে চাই যে হ্যাঁ দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ রাইট, দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ কত, দ্য ম্যাক্সিমাম, ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বার ইজ সামথিং। সো এইটার যে সামথিং যেটা আসলে মেইনলি আমরা ভ্যারিয়েবলটা আউটপুট দিতে চাই সেটাই লিখবো। এখানে আদার্স যে প্রিন্টের যে লেখাগুলো এগুলার দেওয়া দরকার নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে কি কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম। সো প্রত্যেকটা অ্যালগরিদম যখন আমরা হচ্ছে নিতে দিয়ে কাজ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে
দুটো জিনিস ফলো করতে হবে, একটা হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি আর একটা হচ্ছে কি স্পেস কমপ্লেক্সিটি। সো টাইম আর স্পেস এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট থিং ফর অ্যান অ্যালগরিদম। সেই দুইটা জিনিস কিন্তু আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কোন অ্যালগরিদম ইউজ করছি, তার টাইম কিরকম লাগবে, তার স্পেসটা কেমন লাগবে। সো নর্মালি আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই হচ্ছে টাইমকে, কারণ টাইম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এ অ্যালগরিদম। কারণ কি আমরা যদি কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার ইউজ করি যেটাতে হচ্ছে অনেক বেশি লং বা স্লো, আমি একটা ইনপুট দিলাম, সেটার আউটপুট শো করছে হচ্ছে সে 1 ঘন্টা পরে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি আমরা নিজেরাই পেশেন্সলেস হয়ে যাব। তখন আমাদের যেটা কাস্টমার বা আমরা যদি কাস্টমারদেরকে যদি কোনো প্রোগ্রাম দিতে চাই, তারা কিন্তু সেটাকে একসেপ্ট করতে পারবে না, কারণ আমরা মানুষ জাতিটাই এমন যে আমরা হচ্ছে কি ডিলে পছন্দ করি না। পছন্দ করি কেউ তোমাকে যদি বলে যে হ্যাঁ তোমাকে টাইম দিলে 5টার সময়, তুমি এসে দাঁড়া রয়েছে 5টার সময়, তোমার ফ্রেন্ড আসলে 5:30টার সময়, কেমন লাগবে? বিরক্ত। হ্যাঁ, বিরক্ত। এটা নরমালি হয়ে থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এটা নরমালি হতে পারে, বাট ধরো যেটা হচ্ছে ডিজিটাল জিনিস, ধরো তুমি একটা গুগলে সার্চ দিয়েছো, তো গুগলে সার্চ দিয়েছো, সার্চ দেওয়ার ধরো 3-4 মিনিট পরে তোমাকে সার্চ রেজাল্ট শো করছে, কেমন লাগবে? বিরক্ত। ভালো লাগবে আর গুগলকে ইউজ করতে, নাকি মনে হবে কি ইন্টারনেটটাকে চেঞ্জ করে ফেলি, বা মনে হবে যে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারেরই ফল্ট আছে, তার নেট স্লো, তার জন্য গুগলের পেজে লোড হচ্ছে না, তাহলে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারই চেঞ্জ করে ফেলা উচিত, তাই না? জি স্যার। কারণ গুগল তো আমরা জানি ফাস্ট, কিন্তু আমার পিসিতে আসছে স্লো, সো আমাদের তো মনে হতেই পারে যে আইএসপির সমস্যা আছে। তাহলে জি স্যার, আমার যেরকম সমস্যা আর কি। হ্যাঁ, এটা অনেক টাইমে হয়, সার্ভারের প্রবলেম, আইএসপির প্রবলেম, সব মিলে মাঝে মাঝে ফেসবুকেও দেখা যাচ্ছে যে লোড হতে চায় না। সেই প্রবলেম গুলো এই যে আমাদের যে সাবমেরিন কেবল আছে, সাবমেরিন কেবল বাংলাদেশে কয়টা আছে? 2টা আছে। তো একটা দেখা যাচ্ছে মাঝে মাঝে অফ হয়ে গেলে, সেক্ষেত্রে আমরা এই প্রবলেম গুলো ফেস করি। আচ্ছা, the complexity of an algorithm is a function. It's a function describing the efficiency of an algorithm in terms of amount of data the algorithm must process. তার মানে এই কমপ্লেক্সিটিটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? ফাংশনের কাজ কি? কত অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে সে কাজ করছে। সো নাম্বার অফ এলিমেন্টস, ঠিক আছে? সো এফএন নাম্বার অফ এলিমেন্টস কতগুলো হবে তার উপর ডিপেন্ড করে আমাদের টাইম বা হচ্ছে স্পেস, এগুলো হচ্ছে আমাদের ডিপেন্ড করবে। সো নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস যদি আমাদের 10 হয় আর নাম্বার অফ এলিমেন্টস যদি হয় 10 লাখ বা 1 মিলিয়ন, সো দ্যাট উইল বি আ হিউজ ডিফারেন্স। সো এই ডিফারেন্সটা জন্য আমাদের অ্যালগরিদমটা কিরকম পারফর্ম করবে সেটা আমাদের জানতে হবে। So if we can manage the number of inputs, then we can find out what time it will require or what space it will require. So at first, the two main complexities of an algorithm is time complexity and space complexity. So what is time complexity? So our main challenge is that the number of inputs, okay? So if the number of inputs is small, then the time required it will be small. But if the number of elements is very huge, like 1 million or 2 billion, so the number of time the algorithm will take will be very, very high. So at first, time complexity, it is a function that describes the amount of time an algorithm takes in terms of the amount of input to the algorithm. So time কতটুকু নিবে সেটার উপর ডিপেন্ড করবে
আমাদের টাইম কমপ্লেক্সিটি, এবং অ্যাট ফার্স্ট আমাদের আসলে কতগুলা ইনপুট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মেইন ইস্যু। সো নাম্বার অফ ইনপুটস হচ্ছে আমাদের মেইন ইস্যু, ঠিক আছে? অ্যামাউন্ট অফ ইনপুট বা নাম্বার অফ ইনপুট হচ্ছে আমাদের মেইন ইস্যু, এবং সেই ইস্যুর উপর ডিপেন্ড করবে কে? দ্য অ্যামাউন্ট অফ টাইম। দ্য টাইম ইজ মেজার্ড বাই কাউন্টিং দ্য নাম্বার অফ কি অপারেশনস। আসলে টাইমটা ডিপেন্ড করে কিসের উপর? কি অপারেশনের উপর। ইন সর্টিং এন্ড সার্চিং অ্যালগরিদম, ফর এক্সাম্পল দ্য নাম্বার অফ কম্পারিজন টাইম ক্যান মিন। সো আমরা যদি সর্টিং বা সার্চিং অপারেশনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে নাম্বার অফ কম্পারিজন, কতগুলো কম্পারিজন লাগছে সেটা হচ্ছে কি মেইন থিং। আচ্ছা, টাইম ক্যান মিন কোনগুলো জিনিসগুলোকে টাইম মিন করতে পারে যে এই জিনিসগুলোর জন্য আমাদের টাইম ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে। ফার্স্ট হচ্ছে দ্য নাম্বার অফ মেমোরি অ্যাক্সেস পারফর্ম। সো নাম্বার অফ মেমোরি অ্যাক্সেস মিনস হচ্ছে যে আমরা যে n ইকুয়াল টু 2 দিচ্ছি, তার মানে এটা কি একটা মেমোরিতে অ্যাক্সেস করছে না? সো n এর ভ্যালুটাকে আমি 2 দ্বারা অ্যাসাইন করছি, সো এটা কি একটা মেমোরি অ্যাক্সেস পারফর্ম হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ কম্পারিজন বিটুইন ইন্টিজার্স। আমরা ধরো যে লুপ চালাই বা কন্ডিশন চালাচ্ছি, ইফ ai গ্রেটার দেন হচ্ছে 10, সো এটা কি আমরা ai এর ভ্যালুটা কত হতে পারে? ai এর ভ্যালুটা হচ্ছে নাম্বার অফ n। সো i এর ভ্যালুটা কিন্তু 10 ও হতে পারে, 1 লক্ষ হতে পারে, 10 লক্ষ হতে পারে। সো কতবার আমার এই লুপটা চলবে, সরি এই কন্ডিশনটা চলবে, সেইটাও কিন্তু আমাদের কম্পারিজনের মাঝে পড়ছে। যে আমরা কম্পেয়ার করছি কার সাথে? 10 সংখ্যাটার সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করছি এবং চেক করছি যে আমাদের কি এই n সংখ্যক এলিমেন্টস কি 10 এর চেয়ে বড় কিনা, ঠিক আছে? সো 10 এর চেয়ে বড় কিনা সেটা আমরা কি করছি? কম্পেয়ার করছি। এখন আমরা যদি এখানে একটা ফর লুপ চালাই, ফর লুপটা যতক্ষণ চলবে সো আমাদের নাম্বার অফ মেমোরি অ্যাক্সেস বা নাম্বার অফ কম্পারিজনও ততবার চলতে থাকবে। সো এটার জন্য কিন্তু আমাদের টাইমটা ইনক্রিজ হবে। গট ইট? জি স্যার। আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম ওটাতে কি সাবটাইটেল দেখা যাচ্ছিল একটু আগে? জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে বলা হচ্ছিল যে নাম্বার অফ টাইম সাম ইনার লুপ ইজ এক্সিকিউটেড। দ্য নাম্বার অফ টাইম সাম ইনার লুপ, লুপ মিন্স কি যে আমরা যে ফর লুপ চালাচ্ছি বা হোয়াইল লুপ চালাচ্ছি, সেই লুপের মাঝে আসলে কতবার আমার ভিতরে আমাদের ভ্যারিয়েবল গুলা কি যাচ্ছে নাকি যাচ্ছে না। সো একটা লুপে ধরো লুপটা কখন এক্সিকিউট করে? যখন কিছু কন্ডিশন ফিল আপ করে না? ফর i ইকুয়াল টু 1, i less than 10, i plus plus। তো এখানে যদি আমরা চিন্তা করি যে আমাদের লুপটা কতবার চলবে এখানে লুপটা 9 বার। আচ্ছা, 9 বার আমার লুপটা চলবে। সো ভিতরের যে ফাংশন গুলো আছে, এখন যদি আমার ভিতরে যদি কোনো ইফ কন্ডিশন দেওয়া থাকে, এখন ইফ গুলো যদি না ম্যাচ করে তাহলে কিন্তু কোনো কাজই হবে না, জাস্ট লুপটাই চলবে, ভিতরে কিন্তু আর কোনো মেমোরি অ্যাক্সেস পারফর্ম হবে না। সো মেমোরি অ্যাক্সেস পারফর্ম হলে বেশি টাইম লাগবে, মেমোরি অ্যাক্সেস পারফর্ম না হলে কম টাইম লাগবে। Some other natural unit related amount of real time the algorithm take, আর কিছু থাকে যেগুলো হচ্ছে ন্যাচারাল ইউনিট, মিন্স হচ্ছে নাম্বার অফ টাইম। ধরো যে 1 সেকেন্ড কোন একটা যদি আমি দিয়ে দিই ভ্যারিয়েবল বা অ্যাসাইন করে দিই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটার জন্য কিন্তু 1 ইউনিট করে টাইম লাগবে, যেগুলো হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। ধরো আমি দিলাম সাম ইকুয়াল টু সাম প্লাস আই। সেটা কি হচ্ছে? এটা আমাদের হচ্ছে রিয়েল টাইম, আমাদের কিছু ভ্যারিয়েবল বা ক্যালকুলেশন আমার হয়ে যাচ্ছে। এভরি টাইম যদি আমাদের লুপ চলে, লুপের ভিতরে কিন্তু কিছু ন্যাচারাল ইউনিট, প্রত্যেকবার কিন্তু এই সামের যে কয়বার আমার ক্যালকুলেশন লাগছে, একটা করে ক্যালকুলেশন লাগছে, সেটাতে 1 ইউনিট করে আমার টাইম স্পেন্ড হবে। এভরি টাইম যতবার লুপ ঘুরবে প্রত্যেকটার জন্য সামের এই ভ্যালুটা আমার 1 ইউনিট করে টাইম দিতে হবে।
দেন হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। স্পেস, আমরা কি এখন এতটা স্পেস নিয়ে চিন্তা করি না আমাদের পিসিতে, তাই না? যে কারণ আমরা জানি যে একটা প্রোগ্রাম করতেছি, আমরা যে প্রোগ্রাম করি সেটাতে আসলে স্পেসের কোনো এত চিন্তা নাই, কারণ এখানে ইনপুট আউটপুট একটা দুইটা বা আমরা খুবই সিম্পল দিচ্ছি। যদি সেক্ষেত্রে আমাদের এমন কিছু হয় যে আমরা হচ্ছে অনেক বেশি ডাটা নিয়ে কাজ করছি বা মেশিন লার্নিং বা হচ্ছে ডাটা মাইনিং, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা থাকবে হিউজ হিউজ, লাখ লাখ কোটি কোটি ডাটা থাকবে। সেই লাখ লাখ কোটি কোটি ডাটাকে যদি আমার ম্যানিপুলেট করতে হয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই স্পেস নিয়ে চিন্তা করতে হবে। আপাতত আমরা সি সি প্লাস প্লাস এগুলোতে কি স্পেস নিয়ে চিন্তা করি? কেউ কখনো করছো? না স্যার। নর্মালি কিন্তু আমরা স্পেস নিয়ে এত চিন্তা করি না, চিন্তা করি কিনা টাইম নিয়ে। লজিক্যাল প্রোগ্রামিং এ কিন্তু আমরা টাইম নিয়ে বেশি চিন্তা করি, কারণ অ্যালগরিদমটা কত ফাস্ট আমার কাজ করছে সেটা নিয়ে সবারই টেনশন থাকে বেশি। বাট ইন রিয়েল লাইফ স্পেস কিন্তু অনেক অনেক বড় ফ্যাক্ট, কারণ আমরা যেই পরিমাণ ডাটা সেন্টার ইউজ করছি, আমাদের গুগলের যে পরিমাণ ডাটা সেন্টার আছে, ডেইলি যে পরিমাণ ডাটাগুলো আমরা তাদেরকে দিচ্ছি, তো সেই ডাটাগুলো কিন্তু তাদেরকে কি করে রাখতে হচ্ছে, যত বেশি পারা যাচ্ছে কম্প্রেস বা তাদের যে টেকনিক আছে সেগুলো করে তাদের স্পেস কিন্তু কমিয়ে রাখা লাগছে। আদারওয়াইজ কি তারা দেখা যাবে স্পেস শর্টেজে ভুগে যাবে, একটা টাইমে আসবে যখন দেখা যাবে যে তাদের কাছে আর স্পেস নাই, ক্লাউডেও তারা স্পেস নিয়ে আর কুলাতে পারছে না। তো সেই জন্য কিন্তু আমাদের বিশেষ করে সফটওয়্যার গুলোকে অবশ্যই স্পেসের দিকেও খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে যে আমরা একটা সফটওয়্যার নিলাম যেটাতে এত পরিমাণ হচ্ছে ডাটা স্টোর থাকে, যে দেখা যাবে যে কয়েকদিন পর পরই আমার স্টোর আপগ্রেড করা লাগছে। ঠিক আছে, কারণ তোমাদের দেখো যে এত পরিমাণ ডাটা থাকতেছে, তোমরা কবে কোর্স রেজিস্ট্রেশন করতেছো, কবে হচ্ছে পেমেন্ট দিচ্ছে, এগুলো কি ডাটা না? সেই ডাটাগুলোকে কিন্তু আমাকে সেভ করে রাখতে হচ্ছে কোন একটা সার্ভারে বা কোন একটা জায়গাতে। সো সফটওয়্যারের জন্য কি এগুলো কিন্তু আমার ডাটা, সেই ডাটাগুলোকে আমি কিভাবে রাখবো, ঠিক আছে, কোনটার ইনপুট আমি নিলে আমার কতগুলো আউটপুট হবে, সেইগুলোর স্পেস কিন্তু আমাদের বিশাল ফ্যাক্ট। এখনকার জন্য না, বাট নর্মালি টাইমের সাথে সাথে স্পেসও বিশাল ফ্যাক্ট। So space complexity টা কি বলছে, যে it is a function that describes the amount of memory an algorithm takes in terms of amount of input. So আমাদের একটা ইনপুট দিলে আসলে কতগুলা মেমোরিতে পারফর্ম হচ্ছে, যে আমি একটা ইনপুট দিলাম, ধরো আমি i = দিলাম 10, সো 10 দেওয়ার ফলে সে কি করছে, যে 10 বার হচ্ছে লুপটা চলছে এবং হয়তোবা সো ম্যাক্সিমাম 10 বার সে আউটপুট সে এক্সপ্রেস করছে বা আউটপুট শো করছে। সো এটার জন্য 10 হলো। এখন যদি আমি নাম্বার অফ ইনপুটস দেই হচ্ছে 1 লাখ, তাহলে সেক্ষেত্রেও সে কিন্তু 1 লাখ বারই আউটপুট শো করবে। সো এটার জন্য কিন্তু আমাদের স্পেস অনেক বেশি রাখতে হবে, তাই না? অ্যারে যদি আমি ডিক্লেয়ার করি সেক্ষেত্রে আমাদের স্পেস রাখতে হবে, বা আদার যদি আমরা লিঙ্ক লিস্ট ইউজ করি সেক্ষেত্রে আমাকে স্পেস রাখতে হবে। The space is measured by counting the maximum of memory needed by the algorithm. আচ্ছা, this space, তো আমি যে অ্যালগরিদম ইউজ করব সেটাতে কি পরিমাণ স্পেস লাগবে সেটা ম্যাক্সিমামটা আমাদের অ্যালগরিদমের থেকে বের করতে হবে। ঠিক আছে, যে আমাদের একটা অ্যালগরিদমে ম্যাক্সিমাম কত স্পেস লাগবে, সো সেই স্পেসটা বের করাটাই হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। সো টাইম কমপ্লেক্সিটি মিন্স কি, টাইম কমপ্লেক্সিটি মিন্স হচ্ছে যে আমাদের কত ম্যাক্সিমাম টাইম লাগবে। ঠিক আছে, আমাদের টাইম কমপ্লেক্সিটির মধ্যে 3 ধরনের আছে, বেস্ট কেস, এভারেজ কেস এবং আরেকটা কি ওয়ার্স্ট কেস। 3 ধরনের কেস আছে কিন্তু। সো বেস্ট কেস হচ্ছে যে আমাদের সবচেয়ে কম সংখ্যক যে টাইমটা লাগবে, ধরো আমাদের সর্টিং যদি করতে চাই, সর্টিং করতে চাইলে সেক্ষেত্রে যদি আমার সবগুলা নাম্বার সর্টেড থাকে সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম কত টাইম লাগবে কে বলতে পারবে? ধরো আমাদের 5টা এলিমেন্ট লাগবে। হ্যাঁ স্যার n লাগবে যদি অলরেডি সর্টেড থাকে। হ্যাঁ, অলরেডি সর্টেড থাকলে কিন্তু আমার n সংখ্যক, মানে যদি নাম্বার অফ এলিমেন্টস হয় 5, তার মানে আমাকে 5 ইউনিট টাইম আমার বেস্ট কেসে লাগবেই। ঠিক আছে, আর ওয়ার্স্ট কেসে সেটা ভ্যারি করতে পারে, ডিপেন্ড অন হুইচ অ্যালগরিদম ইউ আর ইউজিং, তাই না? জি স্যার।
আর যদি আমি স্যার আনশর্ট ইউজ করি যদি এবং আমার এটা যদি অলরেডি সর্টেড থাকে তখন সময় কত লাগবে? মার্জ সর্ট, জি স্যার। মার্জ সর্টের এটা কত? স্যার n log n। n log n, n log n এ হচ্ছে মিনিমাম তোমার কত? এটা তো ওর্স কেস না n log n? জি স্যার। ওর্স কেস চিন্তা কর, বেস্ট কেস তো মিনিমাম আমাদের কত? কিন্তু স্যার আমাদের আনশর্টে সবগুলোকে আমাদের স্যার ডিভাইডেড করতে হবে। তাহলে তো মনে হয় মার্কশটে, তাহলে তো স্যার মার্কশটে আমাদের n log n লাগার কথা যদি আমাদের বেস্ট হয়। ওর্স কেসও চিন্তা করি, মার্কশটের ওর্স কেস তো n log n, বাট বেস্ট কেস বা এভারেজ কেস আমার তো মনে হচ্ছে যে কি বলে তোমার যেটা হচ্ছে ওর্স কেস, তাই না? টাইম কমপ্লেক্সিটি তো n log n, যেটা ম্যাক্সিমাম। স্যার মার্কশটে স্যার বেস্ট কেস ওর্স কেস এই সবগুলোই স্যার n log n। কারণ এভরি টাইম সে যে করছে ব্রেকডাউন করছে। জি স্যার। তার তো আসলে সর্টিং থাকলেও করতে হচ্ছে, না থাকলেও করতে হচ্ছে, ব্রেকডাউন করছে আবার মার্জ করছে, সো সব মিলে আর শিওর যেটা বেস্ট কেসও হচ্ছে ইয়া। জি স্যার, এটা স্যার দিয়ে দিছে স্যার গুগলে। স্যার এই যে হোয়াট ইজ দ্য বেস্ট কেস কমপ্লেক্সিটি অফ মার্জ শর্ট n log n। কারণ স্যার আমরা স্যার ব্রেকডাউন করে একটা শেষ পর্যায়ে যখন আমরা লিফে যাই তারপর স্যার কম্পেয়ার করি, তারপর কম্পেয়ার করে এটা স্যার এটা আর্চ করে আবার এটা রিটার্ন করে দিই, বারবার এটা করতে হচ্ছে। এভরিথিং ইজ n log n, yes। সো এটাই একটা অ্যালগরিদম যেটা হচ্ছে এভরিথিং সেম। যদি আমরা স্যার কুইক সর্ট ইউজ করি, কুইক সর্টের ক্ষেত্রে কিন্তু মার্জ সর্ট কি করে, কুইক সর্ট হচ্ছে সবচেয়ে বেস্ট। জি স্যার, কুইক সর্ট স্যার প্র্যাকটিসের ক্ষেত্রে বেস্ট, কিন্তু স্যার যদি আমরা থিওরিটিক্যাল চিন্তা করি তাহলে স্যার কুইক সর্ট স্যার টাইম একটু বেশি লাগায় স্যার। টাইম কমপ্লেক্সিটি কিন্তু হচ্ছে মার্জ সর্টের চেয়ে কি স্যার কুইক সর্টটা ভালো স্যার যদি আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি। হ্যাঁ, কুইক সর্টকে আসলে ম্যানিপুলেট করা যায়, ঠিক আছে, ম্যানিপুলেট করে সেটা টাইম কমপ্লেক্সিটিটা যেটা থাকে ওর্স কেস সেটাকে আসলে মিনিমাইজ করা সম্ভব। দ্যাটস ওয়াই আমরা কুইক সর্ট অ্যালগরিদমটা ইউজ করি। এর একটা এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশনটা আমরা সামনে দেখব যে কুইক সর্ট আর এর মাঝে পার্থক্য কি। কিন্তু স্যার সবসময় যদি আমরা কুইক সর্ট ইউজ করি তাহলে যদি স্যার আমাদের এনটি কুইক সর্ট ইনপুট দেয় তাহলে কিন্তু স্যার আমাদের n স্কয়ার সময় লাগে কুইক সর্টে। হ্যাঁ, কুইক সর্টে কিন্তু n স্কয়ার ওর্স কেস। জি স্যার। আর এটার কিন্তু n log n। কিন্তু ওই যে বলা আছে যে কুইক সর্টে কে হচ্ছে মডিফাই করা যায়। মডিফাই মিন্স হচ্ছে যে তোমার যে আমরা ধরে নিচ্ছি n স্কয়ার আসলে একদম ওর্স কেস, বাট যেটাকে অনেক ভাবে আমরা যদি হচ্ছে পার্টিশন, আমরা তো কুইক সর্টে কি করি পিভট বের করি না। জি স্যার। পিভট বের করাটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে n স্কয়ার না হয়ে অনেক বেশি টাইম কমে যায়, ঠিক আছে। কারণ এখানে তো আমরা মার্জ সর্টে দেখতে পাচ্ছি যে n log n অলওয়েজ, তাই না, সবগুলোর জন্য, বাট কুইক সর্টে কিন্তু অলওয়েজ n স্কয়ার না। এটা একদম যদি খুবই ওর্স কেস সিনারিও হয় মিন্স হচ্ছে যেখানে আমাদের পিভট কম সময় লাগে। হ্যাঁ, পিভটটা যদি আমাদের একদম আমরা ধরে নেই যে সর্টেড আছে সেই ক্ষেত্রে, আর যদি আমাদের আনসর্টেড থাকে মিন্স হচ্ছে উল্টাপাল্টা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের n স্কয়ারটা চেঞ্জ হয়ে আরো কমে চলে আসে, যেটা মার্জ সর্টের চেয়ে আরো বেশি বেটার। গট ইট? জি স্যার, কিন্তু স্যার আমি স্যার বিভিন্ন কন্টেস্ট বা বিভিন্ন যে কোর্সের কন্টেস্টগুলো দেখলাম সেগুলোতে স্যার দেখলাম যে ওইগুলোতে স্যার এনটি কুইক সর্ট নামে একটা অ্যালগরিদম আছে, এর মাধ্যমে এমন এতগুলো ইনপুট জেনারেট করে যাতে স্যার এটা যদি কুইক সর্ট আমরা অ্যাপ্লাই করি সব সময় স্যার এটা n স্কয়ার লাগবে সময়। এরকম একটা অ্যালগরিদম আছে যার মাধ্যমে ইনপুট জেনারেট করে। হ্যাঁ, কারণ আমি বললাম যে কুইক সর্টের হচ্ছে পিভট যে এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টটা নিবা সেটা তো একটা ব্রেক করতেছে। কুইক সর্টও কিন্তু একটা ডিভাইড এন্ড কনকুয়ার, তাই না? সো এখানে যদি আমাদের ব্রেক পয়েন্টটা গুলো হচ্ছে যে ধরো অলরেডি সর্টেড থাকে
ঠিক আছে, বা আমাদের যে পার্টিশন এলিমেন্টটা যদি এক এক করে আগায়, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা যে এন স্কোয়ারই আসতেছে। সো আমাদের পিভট পয়েন্টটা বা আমাদের হচ্ছে যদি ফুললি সর্টেড থাকলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব এন স্কোয়ার, ঠিক আছে। জি স্যার। সর্টেড থাকলে সেক্ষেত্রে আমাদের কুইক সর্টটা হচ্ছে খুবই মানে অন্য অ্যালগোরিদম হচ্ছে বেশি টাইম কনজিউম করবে। বাট ওটাকে যদি আমরা ঠিক মতো ইউটিলাইজ করতে পারি, আসলে বুঝতে হবে যে আমাদের নাম্বার মানে এলিমেন্ট গুলো আসলে কিভাবে রাখা আছে, এবং সেই ওয়াইজ হচ্ছে আমাদেরকে স্টেপটা ফলো করতে হবে। আর এমনিতে আরো আছে, যেমন হচ্ছে হাইব্রিড যেটা আছে ইন্ট্রোসর্ট যেটা আমরা ইউজ করি সি প্লাস প্লাসে, তোমরা যে সর্ট ফাংশনটা ইউজ করছো না, সর্ট ফাংশন। জি স্যার। এটা তো স্যার মনে হয় মার্জ এবং কুইক একসাথে অ্যাড করা নাকি স্যার? এটাতে আছে হচ্ছে কি ইনসারশন সর্ট, স্যার মার্জ এবং কুইক একসাথে অ্যাড করে। হ্যাঁ কি স্যার আমি স্যার শুনলাম যে যখন এই যে সর্টিং অ্যালগরিদম গুলা যেগুলো সি এবং সি প্লাস প্লাস পাইথনে আছে, এগুলোতে প্রথমে মাস্টার ইউজ করে যদি দেখে যে n log n এর বেশি লাগে যায়, যখন প্রথমে স্যার অ্যাপ্লাই করে কুইক সর্ট, যদি স্যার n log n বেশি যায় তখন স্যার এটাতে মাস্টার অ্যাপ্লাই করে। ইন্ট্রোসর্টটাতে আসলে একসাথে তিনটা ইউজ করে, ঠিক আছে। হাইব্রিড সর্টিং যেটাতে ফার্স্ট হচ্ছে গিয়ে তোমার কুইক সর্ট ইউজ করে, তারপরে হচ্ছে হিপ সর্ট ইউজ করে, তারপরে ইউজ করে হচ্ছে ইনসারশন সর্ট, ঠিক আছে। সো টোটাল তিনটা অ্যালগরিদমের আসলে কম্বিনেশন হচ্ছে যে তোমরা যে সর্ট ফাংশনটা ইউজ করো সেটা, এটার আসলে নাম হচ্ছে ইন্ট্রোসর্ট, যেটার আসলে এভারেজ কেস বা ওয়ার্স্ট কেস হচ্ছে n log n। আচ্ছা, কমপ্লেক্সিটি অফ এন অ্যালগরিদমে যে তিনটা আমাদের কেস আছে, যেটা হচ্ছে ফার্স্ট আমরা বলি হচ্ছে ওয়ার্স্ট কেস, তারপর হচ্ছে এভারেজ কেস, আর একটা হচ্ছে বেস্ট কেস। সো ওয়ার্স্ট কেস কি, যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কত আমাদের টাইমটা লাগতে পারে ফর পসিবল ইনপুট। তো আমাদের নাম্বার অফ ইনপুট কতগুলো হবে তার সেই ইনপুটের পরিপ্রেক্ষিতে যে আমাদের ম্যাক্সিমাম কত টাইম লাগতে পারে। আর এভারেজ কেস হচ্ছে কি এক্সপেক্টেড, না আমি ধরো একটা ধরে নিলাম মানে মন মতো যে হ্যাঁ আমার হাফ লাগতে পারে, ঠিক আছে। সামটাইমস উই অলসো কনসিডার দ্য মিনিমাম পসিবল ভ্যালুজ অফ fn কল্ড বেস্ট কেস, আর যেটা একদম কম সময় লাগবে সেটাকে আমরা ধরে নিই হচ্ছে বেস্ট কেস। আচ্ছা, এভারেজ কেস assumes a certain probabilistic distribution for the input data. So probability বুঝো? What is the probability of getting jack in one set of cards? What is the probability of getting jack? Sir, 4/51. 4/52. 52টা কার্ড আছে, so what is the probability of getting jack? 4/52 by dot হচ্ছে 1/13, ঠিক আছে। সো এখানে আমাদের দেখতে হবে যে এভারেজ কেস assume probabilistic, so probability distribution. So suppose the number of suppose the number কতগুলো আছে n k বা n k ধরে নিচ্ছে এখানে, occur with respective probabilities p1 p2 pk, then the average value of e is given by n1 p1, মানে প্রত্যেকটার সাথে probability আমার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে বা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। সেই প্রবাবিলিটি কি নাম্বার অফ তোমার এক হওয়ার প্রবাবিলিটি কত, 2 হওয়ার প্রবাবিলিটি কত, সো প্রত্যেকটা নাম্বারের সাথে আমার একটা প্রবাবিলিটি অ্যাড হয়ে যাচ্ছে। সো তোমার যদি নাম্বার অফ এলিমেন্টস থাকে k, তার মানে প্রবাবিলিটি কত হবে হওয়ার 1/k একটা এলিমেন্ট। ধরো তোমার এলিমেন্ট আছে হচ্ছে 10টা, তাই না, 10টা এলিমেন্ট আছে, সো একটা এলিমেন্ট হওয়ার প্রবাবিলিটি কত, 1/10 না? 10টা যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট থেকে একটা এলিমেন্ট হওয়ার প্রবাবিলিটি কত, 1/10। বা একটা ডাইস থেকে 1 পড়ার প্রবাবিলিটি কত, 1/6। হেড আর টেইলের মাঝে হেড হওয়ার চান্স কত, প্রবাবিলিটি কত, 1/2, তাই না?
সো এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি। সো যেই নাম্বারের সাথে প্রত্যেকটা নাম্বারের সাথে আমরা একটা এভারেজের জন্য এভারেজ কেসের জন্য একটা প্রবাবিলিটি অ্যাড করছি। ওকে, আচ্ছা লিনিয়ার সার্চ তো আমরা দেখবো। লিনিয়ার সার্চ আমরা পারবো না করতে। লিনিয়ার সার্চ বুঝো? জি স্যার। লিনিয়ার সার্চ বাকিরা কি অবস্থা? খালি তো শুভই বলতেছে সব বুঝে, বাকিদের শুভ তো তোমাদের চেয়ে অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে, ওর কথা শুনে এখন তোমাদের কিন্তু লাভ নাই। তোমরা বুঝো কিনা? জি স্যার বুঝি স্যার লিনিয়ার সার্চ। না স্যার বুঝি না। অতল লিনিয়ার সার্চ বুঝো? হোয়াট ইজ লিনিয়ার সার্চ? নাজমুল? জি স্যার বুঝি স্যার। নওরিন? স্যার বুঝি না। শহীদুল ইসলাম? শহীদুল ইসলাম লিনিয়ার সার্চ বুঝো? আচ্ছা, তার মানে অনেকেই লিনিয়ার সার্চ বুঝে না। সো উই নিড টু শো দিস লিনিয়ার সার্চ। আচ্ছা, লিনিয়ার সার্চ হচ্ছে যে একটা সার্চিং অ্যালগরিদম। সেই সার্চিং অ্যালগরিদম কি করে সেটা হচ্ছে তোমার সবগুলো এলিমেন্টের সাথে কম্পেয়ার করে করে, ধরো এখানে আমাদের নাম্বার আছে হচ্ছে, ফার্স্টে আমাদের কি কাজ, ফার্স্টে আমাদের একটা অ্যারে নিয়ে নিতে হবে, ঠিক আছে? সো অ্যারে নিয়ে তারপরে হচ্ছে আমি একটা নাম্বার বলবো, নাম্বার বলে খুঁজতে হবে যে ওই অ্যারেটার মাঝে নাম্বারটা আছে কিনা, প্রেজেন্ট কিনা। সো আমরা কিভাবে খুঁজি? ধরো আমি তোমাদের কাউকে চিনি না, আমি একটা আইডি খুঁজতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে খুঁজবো? কাউকে চিনি না। ধরো তোমাদের আইডি হচ্ছে, ধরো একজনের রোল নাম্বার হচ্ছে 10, একজনের রোল নাম্বার হচ্ছে 2, একজনের রোল নাম্বার 7, একজনের রোল নাম্বার 5, একজনের রোল নাম্বার হচ্ছে 1। আমি চাচ্ছি হচ্ছে গিয়ে একটা রোল নাম্বার খুঁজে বের করব, ঠিক আছে? সো রোল নাম্বার খুঁজে বের করতে চাইলে আমাকে কি করতে হবে? আগে ফার্স্টেই জিজ্ঞেস করে নিতে হবে না যে কোন রোল নাম্বার আমি খুঁজতে চাচ্ছি। সো একটা আমাকে নাম্বার নিয়ে নিতে হবে যে কোনটা আমি সার্চ করতে চাচ্ছি বা খুঁজতে চাচ্ছি। সার্চের জন্য আমি স্ক্যানএফ দিয়ে নিয়ে নিলাম হচ্ছে যে আমি 7 রোল নাম্বারকে খুঁজতে চাচ্ছি। তখন সে কি করবে? সে হচ্ছে একটা লুপ চালাবে, ঠিক আছে? একটা লুপ চালাবো আমি, যেখানে দেখো যে লুপ চালিয়েছে। লুপ চালাবো কত দূর পর্যন্ত? যতগুলা এলিমেন্ট আছে ততগুলা, মানে এখানে 5টা এলিমেন্ট আছে, 5টা লুপ চালাবো এবং প্রত্যেকটা লুপে আমি 7-এর সাথে কম্পেয়ার করব, 7-এর সাথে কোনটা মিলছে কিনা। সো 10-এর সাথে যদি কম্পেয়ার হয়, এটা কি মিলছে? তাহলে এটা বাদ, মিলবে না। তাহলে আমি কি করব? ইনক্রিমেন্ট করে দিব। সো 7-এর সাথে আবার 2-এর কম্পেয়ার করব, এটাও মিলে নাই। তারপরে আবার 7-এর সাথে এটা ম্যাচ করাবো, দেখবো যেটা মিলে গেছে। সো একবার মিলে যাওয়া মানে আমরা আমাদের কি করে দিব? লুপটা ব্রেক করে দিব এবং এটার পজিশনটা আমরা প্রিন্ট করব, ঠিক আছে? গট ইট? কি এত চুপ কেন? জোরে বলতে হবে যে বুঝছি নাকি স্যার বুঝি না। জি স্যার বুঝছি স্যার। আর মেয়েরা? জি স্যার বুঝছি। আচ্ছা, আমরা কেন এখানে ব্রেক করে দিলাম? 7-এর পরেই কেন ব্রেক করে দিলাম? যেটা খুঁজতেছিলাম ওটা পেয়ে গেছি। স্যার আমরা এলিমেন্টটা তো পেয়ে গেছি, আমাদের আর চেক করার দরকার নেই বাকি এলিমেন্টগুলি। পরে যদি 7 থাকতো আরো? জি স্যার। পরে যদি আরো 7 থাকে, এমন যদি হয় 10, 2, 7, 7, এগুলোও যদি 7 থাকতো তাহলে? স্যার আমরা তো তাহলে তো স্যার এটা হলো না, এটা তো লিনিয়ার সার্চ আমরা করি স্যার যখন মানে ইউনিক এলিমেন্টের জন্য। এই তো ঠিক আছে। সো আমাদের কিন্তু এলিমেন্ট অনেকগুলো থাকলে কিন্তু লিনিয়ার সার্চ হবে না, ঠিক আছে? লিনিয়ার সার্চ করতে গেলে আমাদের সবগুলা ডাটা কি হতে হবে?
স্পেসিফিকলি আলাদা বা ডিফারেন্ট হইতে হবে, মানে হচ্ছে আমরা এখানে লিনিয়ার সার্চ দ্বারা একটা এলিমেন্ট ফাইন্ড আউট করতে পারবো। যদি এখন তুমি চাও যে স্যার কেন আমি তাহলে যদি 5-6টা এলিমেন্ট থাকে 7 একই, তাহলে কি করব? তাহলে সেক্ষেত্রে তোমাকে মডিফাই করে দেন লিনিয়ার সার্চ ইউজ করতে হবে, ঠিক আছে? বাট ওটার মেইন অ্যালগরিদমে জাস্ট সিঙ্গেল এলিমেন্ট বা যেটা আমি খুঁজতেছি যে সিঙ্গেল এলিমেন্ট খোঁজার জন্য আমরা লিনিয়ার সার্চ ইউজ করব। আর যদি মনে হয় যে হ্যাঁ আমার স্যার সবগুলা খুঁজে বের করতে হবে, তাহলে তোমাকে লুপ কন্টিনিউয়াস ক্যারি অন করতে হবে এবং তুমি যে পজিশনগুলো পাচ্ছ এটার জন্য আরেকটা অ্যারে ক্রিয়েট করতে হবে। গট ইট? কারণ অনেকগুলো তুমি পজিশন যদি পাও তাহলে সেগুলো কিভাবে মেমোরিতে রাখবা? শুভ আছে? চলে গেছে? আচ্ছা, ধরো যে আমি চাচ্ছি যে এখানে অনেকগুলা একই এলিমেন্ট আছে, সেক্ষেত্রে আমি কি করব বলো তো? এগুলো সবগুলো যদি আমি কাউন্ট করে রেখে দিতে পারি, যে কয়টা পজিশন নাম্বারগুলো লাগবে তো স্যার, এগুলো স্যার আমি স্টোর করে রেখে দিব। হ্যাঁ, তো স্টোর করে রাখতে কি আমার অ্যারে লাগবে না? জি স্যার, অ্যারে লাগবে। কারণ আমার যদি 4-5টা পজিশন মনে রাখতে হয় সেক্ষেত্রে তো আমার কোনো জায়গায় রাখা সম্ভব না, অবশ্যই ইউ নিড টু ইউজ অ্যারে। জি স্যার। আচ্ছা, কমপ্লেক্সিটি অফ লিনিয়ার সার্চ অ্যালগরিদম, ওর্স কেস কি বলা হচ্ছে? ওর্স কেস বলা হচ্ছে n। কারণ কি, আমাকে প্রত্যেকটা এলিমেন্টের সাথে খুঁজে বের করতে হচ্ছে, তাই না? আমাদের যদি নাম্বার অফ এলিমেন্ট হয় হচ্ছে গিয়ে 10টা, তাহলে কিন্তু আমার কম্পেয়ার কতগুলো লাগবে? ম্যাক্সিমাম 10টা। জি স্যার, মানে একদম যদি শেষে থাকে আর কি, এর একদম শেষে থাকলে তাহলে তো স্যার আমার শেষ পর্যন্ত যেতে হবে, তাই? হ্যাঁ, সেহেতু আমাদের নাম্বার অফ চেকিং বা কম্পারিজন লাগবে হচ্ছে n, বা এটাই হচ্ছে আমাদের ওর্স কেস। আর এভারেজ কেস কি হচ্ছে? এভারেজ কেস হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 1/n। 1/n মিন্স কি, যে আমি বলেছিলাম যে 1 হওয়ার প্রবাবিলিটি কত? 1 ইনটু 1 যতগুলা এলিমেন্ট আছে সেইটা। সো এখানে n এলিমেন্ট থাকলে 1/n হবে, ঠিক আছে? 2 হওয়ার প্রবাবিলিটি কত? 2 ইনটু 1/n। সো প্রত্যেকটাই দেখো, প্রত্যেকটা এইভাবে করতে করতে আমাদের কত হচ্ছে? প্রবাবিলিটি হচ্ছে কি 1 প্লাস 1 প্লাস এভাবে 1/n। সেটাকে আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো আমাদের নাম্বার অফ এলিমেন্ট যদি থাকে 20, সেক্ষেত্রে আমাদের কত আসবে? 20/2 কত আসে? মোটামুটি 10.5 বা 10। সো আমাদের এভারেজ কেস কত হবে লিনিয়ার সার্চের ক্ষেত্রে? হাফ। গট ইট? জি স্যার। সো আমাদের যদি 100টা এলিমেন্ট থাকে তাহলে এভারেজ কেস কত হবে? স্যার এটা কিসের মান স্যার বাইরে হলো? হ্যাঁ, মানটা কি আসলে? যে এলিমেন্ট কয়টা সার্চ করতে হবে এরকম কিছু? বুঝি নাই অতল। আর এই মানটা কি, যে 10.5 যে আসলে এটার মানটা কিসের মানে? এটা হচ্ছে কি এভারেজ কেস। তোমার এখানে কি ছিল? নাম্বার অফ এলিমেন্ট ছিল n, ছিল না? জি স্যার। ওর্স কেসে যদি নাম্বার অফ এলিমেন্ট থাকতো 100টা, তাহলে তোমাকে ওর্স কেসে কতবার লুপ চালানো লাগতো? 100 বারই। আর এভারেজ কেসে সেটা যদি 100টা থাকে তাহলে তোমার লুপ চালানো লাগবে কত? 50 বার। গট ইট? তো এটা পেলাম কি ফর্মুলা দ্বারা? এই যে এই ফর্মুলাটা দ্বারা পাইছি, বুঝছো? জি স্যার। সেখানে আমাদের অনেকগুলো অ্যালগরিদমের আসলে টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি দেওয়া আছে। যে আমরা কোনটা কথা বলতেছিলাম, যে মার্জ সর্ট, তাই না? মার্জ সর্টের সবগুলো n log n। কুইক সর্ট দেখো, কুইক সর্টকে সবার উপর রাখছে কেন? কারণ এটা বেশ ভালো কাজ করে। দেখো এটা n log n, বাট ওর্স কেস হচ্ছে n স্কয়ার। তাও কিন্তু এটাকে আমরা মার্জ সর্টের চেয়ে কি জানি? ভালো জানি, অনেক টাইমে সেটা ভালো পারফর্ম করে। নেক্সট আবার লাস্ট টপিক, এগুলো হচ্ছে গিয়ে ছোটবেলার পড়াশোনা, যে হোয়াট ইজ ফ্লো চার্ট। কারণ একটা অ্যালগরিদমের জন্য ফ্লো চার্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু।
সো ফ্লো চার্ট কি, যখন তুমি তোমার অ্যালগরিদমটাকে পিকচার আকারে রিপ্রেজেন্ট করবা, ঠিক আছে? তো আমরা যে এতক্ষণ যে অ্যালগরিদম গুলো দেখছিলাম, এই যে এই অ্যালগরিদম গুলো, সেই অ্যালগরিদমটাকে যদি তুমি পিকচার আকারে এক্সপ্রেস করো সেটাকে কি বলা হয়? ফ্লো চার্ট। সেটাকে বলা হয় ফ্লো চার্ট। এবং এটা রিসার্চে অনেক বেশি ইম্পর্টেন্ট টু ড্র ফ্লো চার্ট অফ ইয়োর প্রপোজড মেথড। রিসার্চে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং ফ্লো চার্ট ইজ গিভেন মোর প্রায়োরিটি দেন অ্যালগরিদম। সো অ্যালগরিদমটা কিন্তু অনেকেই নাও বুঝতে পারে, বাট ফ্লো চার্টটা দেখে আসলে ফিগার জিনিসটা কিন্তু আমাদের বুঝতে বেশি সুবিধা হয়, তাই না? একটা জিনিস যদি ফিগার আকারে দেখানো হয় আর একটা জিনিস হচ্ছে লিখে বোঝানো হয়, কোনটা বেশি বুঝতে সুবিধা হয়? ফিগার আকারে যেটা দেয়া আছে, ফিগার জিনিসটা আমাদের কাছে বোধগম্য বেশি, ঠিক আছে? সো আমরা অলওয়েজ অনেক টাইমে যখন অ্যালগরিদম দেই সাথে আমাদের ফিগার আকারে বা যেটাকে আমরা বলি ফ্লো চার্ট সেটাও দিয়ে দিতে চেষ্টা করি, এবং ফ্লো চার্টটা বেশি বেশি গুরুত্বপূর্ণ ফর রিসার্চ পারপাস। সো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগরিদম ইজ কল্ড ফ্লো চার্ট। ফ্লো চার্ট আর কম্পোজড অফ সিম্বল অর ডিফারেন্ট সাইজেস এন্ড শেপস। সো আমাদের ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে বা প্রকাশ করার ক্ষেত্রে কিছু সিম্বল আছে এবং শেপ আছে, ঠিক আছে? The shape of the symbols used in flowchart determines the kind of operations being performed. So আমরা কি ধরনের আসলে অপারেশন পারফর্ম করতে চাচ্ছি এই ফ্লো চার্টে, সেগুলো ডিপেন্ড করবে হচ্ছে কি বিভিন্ন শেপের উপর। ডিফারেন্ট শেপ ডিফারেন্ট মিনিং এক্সপ্রেস করে থাকে। সো এই শেপগুলো দেখে আমাদের বুঝতে হবে যে এই শেপ যেটা আমরা অপারেশন পারফর্ম করব সেই হিসেবে শেপগুলো নিতে হবে। The size of the symbol has no effects on its meaning and is determined by how much is to be written inside it. মানে সিম্বলগুলোর সাইজ, এখন একটা সিম্বল দিলাম এরকম আর একটা একই জিনিস দিলাম হচ্ছে এরকম, দুইটারই কিন্তু সেম মিনিং, ঠিক আছে? তো আমি যদি সাইজ ছোট বড় করি এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের সিম্বলটা শেপ যদি ডিফারেন্ট হয়, শেপ একটা দিলাম এরকম আর একটা দিলাম এরকম, তাহলে ডিফারেন্ট, এগুলো হচ্ছে ডিফারেন্ট। বাট একটা শেপ দিলাম একটু আর একটা শেপ দিলাম একটু, তাহলে কিন্তু একই জিনিস। গট ইট? সো এই জিনিসগুলো আমরা ক্লাস 12 এ পড়েছি, আইসিটি বইতে ছিল না। ফ্লো চার্ট, অ্যালগরিদম সিতেও পড়েছি, ওপিতে পড়ো নাই মনে হয়, আবার ডাটা স্ট্রাকচারও পড়ছি, সামনে অ্যালগরিদমও পড়বো। সেই পড়াগুলো কেন? পড়াগুলো হচ্ছে জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি গুলো কি আগের গুলো কি ভুলে গেছো নাকি আছে মনে, এই জিনিসগুলা যাচাই বাছাই করার জন্য, ঠিক আছে? তো আমরা সবকিছুতে যদি আগে হার্ডে চলে যাই তাহলে কিন্তু অনেকের বুঝতে হয়তো বা সমস্যা হতে পারে। যেমন অনেকেই হয়তো বুঝতেছে না অ্যালগরিদম কি পড়াচ্ছে আমি, শুভ বুঝতেছে, অতুল বুঝতেছে, অনেকেই হয়তো বা মনে মনে বলতেছে স্যার কি পড়াচ্ছে, এইগুলা কেন লাগবে, কেন আবার এই ছোটবেলার জিনিস পড়তেছি। ছোটবেলার জিনিস পড়তেছি হচ্ছে যে কারণ অনেকেই তোমরা যারা অনেক বেশি অ্যাডভান্স লেভেলে চলে গেছে তাদের কাছে ইজি মনে হচ্ছে, বাট যারা আসলে অনেকদিন ধরে আসলে প্রোগ্রামিং হয়তো বা ছেড়ে দিয়েছে বা মনে করে যে লাগবে না আর কখনোই, তো তাদের জন্য আসলে একটু রিক্যাপ না দিলে তারা হয়তো বা বুঝতে পারবে না। এবং এগুলা কিন্তু অ্যালগরিদম আর ফ্লো চার্ট এটা তোমার ফিউচারে যে কোনো জায়গায় কাজে লাগবে। তুমি যদি বাইরে পিএইচডি করতে যাও বা বাইরে এমএস করতে চাও, তোমার কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে হবে, এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলো কিন্তু অবশ্যই তোমাকে কি ফ্লো চার্ট আকারে বা বিভিন্ন ছোট ছোট অ্যালগরিদম আকারে তোমার যে কাজের প্রসিজিওর গুলো এগুলো কিন্তু এক্সপ্রেস করা লাগবে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলা তুমি ছোট হোক বড় হোক, ছোট জিনিসগুলোরই কিন্তু ভ্যালু থাকে বেশি। ছোটবেলার যে ম্যাথ যোগ বিয়োগ গুণ ভাগ করছো, বড় হয়ে কি যোগ বিয়োগ গুণ ভাগ করো না? ছোটবেলার জিনিসগুলাই কিন্তু করতেছো, বাট একটু হয়তো বা টাফ, বা যোগ বিয়োগ আমরা প্রোগ্রামিং এও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি, তাই না? বাট এগুলা কিন্তু অ্যালগরিদমের বেসিসে যোগ বিয়োগ গুণ ভাগ গুলাও কিন্তু আমাদের কাছে কঠিন সোজা লেগে বসে, তাই না? সো ফার্স্ট থিং ইজ দ্যাট ইলিপস বা ওভাল। সো আমি যদি কোন একটা অ্যালগরিদম বা হচ্ছে ফ্লোচার্টে স্টার্ট করতে চাই, আমরা স্টার্ট করি কি এই ওভাল শেপটা দিয়ে বা ইলিপস শেপটা দিয়ে। এটা দ্বারা বোঝানো হয় যে আমরা
আমাদের অ্যালগরিদমটা স্টার্ট করতে যাচ্ছি, ঠিক আছে, বিগিন করতে যাচ্ছি। দ্য ওয়ার্ড বিগিন অথবা এন্ড ইজ রিটেন ইনসাইড দ্য সিম্বল। সো আমি একটা ফ্লো চার্টে যদি শুরু করতে যাই এবং শেষ করতে যাই, সেক্ষেত্রে আমরা এই ওভাল শেপটা বা ইলিপস শেপটা ইউজ করে থাকি, ঠিক আছে। দেন হচ্ছে প্যারালিলোগ্রাম। হোয়াট ইজ প্যারালিলোগ্রাম? প্যারালিলোগ্রাম কোনটাকে বলে বলো তো? সরি, এটাকে বলা হয় রেক্টেঙ্গেল, ঠিক আছে। প্যারালিলোগ্রাম হচ্ছে তোমার অপোজিট সাইড গুলো সমান থাকবে, কিন্তু অপোজিট টু সাইড, এটা সমান, সামান্তরিক। এইটা সমান। হ্যাঁ, কি সামান্তরিক? সামান্তরিক, ইয়েস, সামান্তরিক মনে হয়, ভুলে গেছে অবশ্য বাংলা মিনিংটা। সামান্তরিক, ইয়েস, সামান্তরিক। আর এটাকে কি বলা হয়? রম্বস, মানে যেটার হচ্ছে চারটা বাহুই সমান, তাই না, সেটাকে বলে রম্বস। আর যদি সোজা থাকে স্ট্রেট, তাহলে সেটা হচ্ছে স্কয়ার, তাই না? স্যার এখানে কর্ণের একটু ব্যাপার আছে স্যার। কর্ণ ডিফারেন্ট, হ্যাঁ, কর্ণ ডিফারেন্ট, একটা ছোট হবে একটা বড় হবে। আর স্কয়ারে হচ্ছে দুইটা কর্ণই সমান হবে। আচ্ছা, প্যারালিলোগ্রাম কোথায় ইউজ করা হয়? প্যারালিলোগ্রাম ইউজ করা হয় হচ্ছে ইনপুট আউটপুট সিম্বল প্রকাশের জন্য, ঠিক আছে। ইনপুট আউটপুট যখন আমরা রিড রাইট লিখতে যাই, আমাদের অ্যালগরিদমে কি ছিল? রিড রাইট ছিল না, স্ক্যানএফ বা যেটা আছে আউটপুটের জন্য প্রিন্টেড, সেই জায়গাগুলোতে তখন আমরা কি ইউজ করব? এই প্যারালিলোগ্রাম সিম্বলটা ইউজ করব। রেক্টেঙ্গেল কখন ইউজ করব? যখন বিভিন্ন আমরা অ্যাসাইনমেন্ট করতে যাব। দিস সিম্বল ইজ ইউজড টু ইন্ডিকেট অ্যাসাইনমেন্ট অফ ভ্যালুজ। এই যে দেখছো, অ্যাসাইনমেন্ট যখন বিভিন্ন করতে যাব, সেই ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল ইউজ করব। আর ডায়মন্ড কখন ইউজ করব? ডায়মন্ড ইউজ করব হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, ইফ এলস। ইফ যদি এটা হয় তাহলে এদিকে যাব, আর না হলে এদিকে যাব, সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে? ডায়মন্ড শেপ। সার্কেল কেন ইউজ করে? সার্কেল হচ্ছে কানেক্টর। সো আমাদের বিভিন্ন লাইন থেকে যখন অ্যারো দিয়ে চলে আসবো, সেটাকে কানেক্ট করার জন্য আমরা কি ইউজ করে থাকি? একটা সার্কেল ইউজ করে থাকি। দেন হচ্ছে অ্যারো। অ্যারোটা দেখা যাচ্ছে না আসলে, এখানে অ্যারো আছে, যে পেজটা সাদা করুন। আচ্ছা, সো এখানে দেওয়া আছে কি? অ্যারো, দেখতে পাচ্ছ? আচ্ছা, অ্যারো শেপটা হচ্ছে যে আমাদের যে ফ্লোটা কোন দিকে যাচ্ছে, আমি ফ্লোটা নিচে নামতে নামতে কি রাইট সাইডে নিয়ে যাচ্ছি নাকি লেফট সাইডে নিয়ে যাচ্ছি। সো এই অ্যারো মানে ফ্লোটা আমার কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে, সেই ফ্লো বোঝানোর জন্য আমরা অ্যারো সিম্বলটা ইউজ করে থাকি। গট ইট? আর ওপেন এন্ড কানেক্টর হচ্ছে আমার অ্যানোটেশন বা কমেন্ট সিম্বল। সো কমেন্ট সিম্বল ইউজ করার জন্য আমরা এই ওপেন এন্ডেড রেক্টেঙ্গেলটা সিম্বলটা ইউজ করে থাকি। এটা খুবই কম ইউজ করা হয় অবশ্য। সো নরমালি আমরা এগুলাই দেখবো, অ্যারো দেখি, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, ডায়মন্ড, সার্কেলটাও কম দেখি, সার্কেল অনেকটা ইউজ করে। সো এই জিনিসগুলা ইলিপস, প্যারালিলোগ্রাম, রেক্টেঙ্গেল, ডায়মন্ড এবং অ্যারো, এই পাঁচটা জিনিস আমরা প্রচুর ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর এটা কি? এই কোডটা, এই কোডটা হচ্ছে যে আমরা যে লিনিয়ার সার্চ যেটা দেখছিলাম, তাই না? লিনিয়ার সার্চের কোডটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, দেখে নিও তোমরা। সো আজকে এই পর্যন্তই থাক, আমাদের ওই লেকচার শেষ। 3টা লেকচার আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আসলে আমরা ফার্স্টে কিছু ইজি টপিক গুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। সামনে যে আমরা আমাদের আরো বেশি যেগুলো ডাটা স্ট্রাকচার মেইন পার্টস গুলো আছে, তো প্রত্যেকটা সাবজেক্টের সামনে কিছু আলোচনা করে নেওয়া হয়, দেন আস্তে আস্তে আমরা ডেপথে চলে যাব। ওকে স্যার এই ফাইলটা দেন না? হ্যাঁ,
এই ফাইলটা স্যার আপলোড করা হয়নি। আচ্ছা, গুগল ড্রাইভে আপলোড করা নাই না? সরি, গুগল ক্লাসরুমে। ক্লাসরুমে দেওয়া। আচ্ছা, তাহলে আমি দিয়ে দিচ্ছি। স্যার আপনি কি কোনো বই ফলো করবেন? এগুলো কিন্তু বইয়েরই। এটা হচ্ছে তোমরা হচ্ছে সম সিরিজের ডাটা স্ট্রাকচার ইন সি। স্যার একটু বইয়ের নামটা যদি স্যার বইয়ের নামটা অথবা একটা কোনো হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। জি স্যার। আসসালামু আলাইকুম। বই ছাড়া কি কোথা থেকে? পিডিএফ তো একটা বই থেকেই হয়, বুঝছো? না স্যার, আপনি যেই বইটা ফলো করেন স্যার ওটা দেন নাই, তো এই কারণে জিজ্ঞেস করলাম। আচ্ছা, ডাটা স্ট্রাকচার ইন সি, ঠিক আছে, সম সিরিজ। স্যার একটু আপনার ক্লাসরুমে জয়েন কোডটা দিবেন স্যার। ক্লাসরুমে ঢুকো নাই? স্যার ক্লাসরুমে আমার আরেকটা ইমেল দিয়ে ঢুকাতো স্যার, আমি ইউআইটিএস এর ইমেলটা দিয়ে ঢুকতে দিতেছি। ওটা ইয়াতে দেওয়া আছে তো, আমাদের গ্রুপে দেওয়া আছে, 3টা ক্লাসরুমেরই। ইউআইটিএস এর ইমেল দিয়ে ঢোকা যাবে? তোমাকে ওটা ইউআরটিএস দিয়ে ঢুকতে পারবা না, তোমাকে হচ্ছে যে আদার্স জিমেল দিয়ে ঢুকতে হবে, বুঝতে পারছো? জি স্যার। এই যে এই বইটা আমরা ফলো করব, ঠিক আছে, দেখতে পাচ্ছ? যে ডাটা স্ট্রাকচার উইথ সি, সম সিরিজের। লিংকটা চ্যাটে দিয়ে দাও। সো এটা পাবা, পিডিএফ পাওয়া যাবে, হয়তো খুঁজতে হবে তোমাদের। আর আপনি যেটা ক্লিক করছিলেন ওটাতেও লিংক ছিল স্যার, কানেক্ট করলে হয়ে যেত ডাউনলোড। এটা না, এটা ডাউনলোড করা যাবে না মনে হয় স্যার যে মানে অ্যাপ দিয়ে কানেক্ট করলে হয়ে যাবে ডাউনলোড। লগইন করা লাগবে। Internet is অনেক ফাস্ট, চ্যালেঞ্জিং। হ্যাঁ এটাই। এই যে আমরা এগুলো পড়ছিলাম, এই যে আমাদের ম্যাক্সিমাম ছিল, এই যে ফ্লো চার্ট, এই যে ফ্লো চার্টটা আমরা যেটা অ্যালগরিদম দেখছিলাম না, ওইটারই ফ্লো চার্ট হচ্ছে এটা। এই যে আজকে এগুলো পড়ানো হচ্ছে না, কন্ট্রোল স্ট্রাকচার। ঠিক আছে, এই বইটা আমরা ফলো করছি। ওকে, এটা কোথায় দিব বলো? ক্লাসরুমে দিয়ে দিব? জি স্যার, আপলোড দিয়ে দেন, না হলে লিংকটা চ্যাটে দিয়ে দেন তাহলে। স্যার ক্লাসরুমে আপলোড দিলে ভালো হয়। আচ্ছা, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি।
ডাউনলোড হলো কোন জায়গাটিতে এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা আমি পোস্ট করে দিয়েছি, ঠিক আছে, গুগল ক্লাসরুমে, ডাটা স্ট্রাকচার গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি, স্লাইডটাও দিয়ে দিচ্ছি আজকে। স্লাইড কয়টা দিছিলাম? 2 নম্বরটা দিছি, আচ্ছা 3 নম্বরটা দাও। একদম দিয়ে দিয়েছেন স্যার। ওকে, এটাও দেওয়া হয়ে গিয়েছে। So we need to wrap this up.